নমস্কার, আমি পঞ্চানন। আমরা সকলেই জানি যে এই জাস্ট কিছুদিন হলো লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে। ভারতবর্ষের সব থেকে বড় নির্বাচন, এবং শুধুমাত্র ভারতবর্ষের নয়, গোটা পৃথিবী মনে করে যে ভারতবর্ষের ডেমোক্রেসি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ডেমোক্রেসি। যে ডেমোক্রেসি বা গণতন্ত্র নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল ভারতবর্ষে, সেই প্রশ্নচিহ্নকে ওপরে যদি কেউ জবাব দিয়ে থাকে, সেটা ভারতবর্ষের মানুষ দিয়েছে। বলা হচ্ছিল, বিশেষ করে মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম বারবার করে এটা আলোচনায় নিয়ে আসছিল যে আপ কি বার 400 পার, মানে, এবং এটা শুধু এনডিএ নয়, বিজেপি প্রায় 400 সিট জিততে পারে, নরেন্দ্র মোদী জিততে পারে, বিজেপিও না, নরেন্দ্র মোদী জিততে পারে 400 সিট, 400 পার হয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা করা হচ্ছিল। এবং সেই আশঙ্কার সাথে সাথে আরেকটা আশঙ্কা হচ্ছিল যে এবার বিজেপি জিতলে হয়তো সংবিধান বদলে যাবে। এবং মানে সেটা যে আশঙ্কা নয়, কিছু বিজেপি নেতাও অন স্টেজ অন ক্যামেরা বলে ফেলেছে কথাটা। যাই হোক, সেই তা হয়নি, 400 পার করা যায়নি। এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তারা আজকের দিনে ম্যাজিক ফিগার পার করলেও শুধুমাত্র বিজেপি এককভাবে ম্যাজিক ফিগার পার করতে পারেনি। পাশাপাশি যে বিরোধী দলগুলো, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রত্যেকটা দল যথেষ্ট ভালো সিট পেয়েছে। 99টা আসন পেয়েছে একা কংগ্রেস, তারপর পাশাপাশি তৃণমূল ভালো ফল করেছে ডিএমকের মতো দল। এছাড়াও সিপিআইএম, সিপিআই, লিবারেশন, ছোট ছোট দল 1টা 2টো 5টা 7টা 8টা করে তারা আসন পেয়েছে, এবং তারা প্রত্যেকে সংসদে যাচ্ছে, এবং বিরোধী কণ্ঠস্বর যথেষ্ট স্ট্রং এবারের লোকসভায়। তো দেশের পার্সপেক্টিভে যদি আমরা দেখি, আমরা জানি যে সবচেয়ে বেশি সিট বিজেপি জেতে, বা অন্তত গত 2-3টে ইলেকশনে আমরা দেখেছি বিজেপির জয় এসেছে উত্তরপ্রদেশ থেকে। সেই উত্তরপ্রদেশে একেবারে ধরাশায়ী বিজেপি, যোগী আদিত্যনাথ এই প্রথমবার এই লেভেলে ফল করলেন। তো তার চেয়ে সবচেয়ে যদি বলি, মানে উত্তরপ্রদেশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সিট কোনটা, সেটা ফাইজাবাদ আসনটা, যে আসনটার নাম পাল্টে কেউ অযোধ্যাও করে দিয়েছিল। এই ফাইজাবাদ আসনে বিজেপি হেরে গিয়েছে, জিতেছে কে? সমাজবাদী পার্টি। তো এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমার সাথে রয়েছে আমাদের ইনপুট এডিটর জয়তী বিশ্বাস। তো আমি এবং জয়তী দুজনেই ঠিক রাম মন্দির প্রতিষ্ঠার 3-4 দিন আগে অযোধ্যায় গিয়েছিলাম। প্রথমত এই ভিডিওতে আমরা চেষ্টা করবো আমাদের কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে, আর তার সাথে জয়তীর থেকে জেনে নেব যে ঠিক কি কারণে অযোধ্যা বা ফাইজাবাদে এই রকম অবস্থা, যেখানে বিজেপি রাম মন্দির তৈরি করলো 400 কোটি টাকা খরচা করে। মানে তুমি যদি একটু আমাদেরকে শেয়ার করো, বা কি মনে হচ্ছে? দেখো, প্রথমে এই যে পরাজয় বিজেপির, এবং সেখানে সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদের যে জয়, এটাকে যদি আমাদের বিশ্লেষণ করতে হয়, তাহলে এটা একটা পয়েন্টে বা এরকমভাবে বিশ্লেষণ করা সম্ভব নয়। আমাদের কাছে কয়েকটা পয়েন্ট রয়েছে, যেটা আমরা যখন ওখানে গেছিলাম কাজ করতে, সেটা আমরা কিছুটা দেখেছি, এবং বাকি পয়েন্টটা হচ্ছে রাজনৈতিক কিছু বিশ্লেষণ। আমি পরপর সবকটা পয়েন্ট বলছি। প্রথমে যদি আমরা দেখি যে ভোট পার্সেন্টেজ অনুযায়ী, তাহলে অযোধ্যায় 80% হিন্দু ভোট, আর বাকিটা মুসলিম, হেনাতেনা আর বিভিন্ন রকম। মুসলিম ভোট হচ্ছে 16.3%। এবার যদি আমরা, মানে এটা বিজেপির লোকজন ধরে নিয়েছিল যে হিন্দু মানেই, যেহেতু রাম মন্দির বিজেপি প্রতিষ্ঠিত করেছে এবং অযোধ্যাতেই সেটা করেছে, হিন্দু ভোট পুরোটাই বিজেপি পাবে। এবং সেই কারণে বিজেপি যে দুবারের এমপি সেখান থেকে লাল্লু সিং, তিনি কিন্তু ভীষণভাবে কনফিডেন্ট ছিলেন যে তিনি ওখান থেকে জিতছেন। এবার দেখতে হবে যে এই যে 80% ভোট, এই ভোটটা যে হিন্দু ভোট, এই ভোটটা কিন্তু ভাগ রয়েছে। মানে সেই 80%-এর মধ্যে কিছু ভোট রয়েছে তপশিলি জাতির ভোট। এবার সমাজবাদী পার্টি থেকে যিনি দাঁড়িয়েছেন অবধেশ প্রসাদ, তিনি হচ্ছেন মিল্কিপুরের এমএলএ, এবং তিনি কিন্তু তপশিলি জাতির থেকে বিলং করেন। তিনি স্ট্যান্ডিং এমএলএ। এবং লাল্লু সিং, তিনিও স্ট্যান্ডিং এমপি, ওখানকার দুবার অলরেডি জিতেছেন। এবং স্বাভাবিকভাবে একজন এমএলএ থেকে এমপি যেহেতু তিনি দুবার জিতেছেন, তিনি বেশি কনফিডেন্ট ছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে তপশিলি ভোট, যেটা কিনা 23.3%, এই তপশিলি ভোট কিন্তু লাল্লু সিং পাননি। কেন পাননি?
কারণ আমরা দেখেছি যখন লালু সিং বিভিন্ন জায়গায় সভা করছেন, তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, তিনি বলছেন খোলাখুলি যে বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতায় আসবে এবং আমরা ক্ষমতা এলে সংবিধান পাল্টে দেবো। এবার সংবিধান বাংলায় দাঁড়িয়ে যদি আমরা দেখি, এখানে জাতপাত বা এই ডিসক্রিমিনেশনগুলো একটু কম, মানে তথাকথিত আমরা যাদেরকে নিচু জাত বলি বা উঁচু জাত বলি, যদি আমরা এটাতে বিশ্বাস নই, কিন্তু যারা বিশ্বাস করে সেই তুলনায় বাংলায় কিন্তু এই ধরনের খবর আমরা কম দেখতে পাই। এই ধরনের লালু সিং নিজেই তো তপশিলি জাতির মানুষ বললেন না, লালু সিং উচ্চ বর্ণের মানুষ। অবদেশ প্রসাদ যিনি সমাজবাদী পার্টি থেকে দাঁড়িয়েছেন তিনি তপশিলি জাতির মানুষ। এবার যখন তোমার এমপি যে তিনি যখন সরাসরি বলছেন যে আমরা সংবিধানে আসলে আমরা ক্ষমতা আসলে সংবিধান পাল্টে দেবো, অন্যদিকে রাহুল গান্ধীর লড়াই কিন্তু ছিল, উনি বারবার করে বলছেন যে আমরা নফরতকে বাজার মে মোহাব্বত কা দোকান খুলনে আয়া হো, এবং উনি কিন্তু হাতে সংবিধান নিয়ে ওনার যে বিভিন্ন প্রেস কনফারেন্স, বিভিন্ন মিটিং মিছিলে বলছেন আমি সংবিধান বাঁচানোর লড়াইতে নেমেছি। এবার এই যে তপশিলি মানুষরা যাদের মানে তাদের একটা অস্ত্র, তাদের যে অধিকার, সেই অধিকারের অস্ত্র হচ্ছে সংবিধান, কারণ তারা এখনো বিভিন্ন জায়গায় নিপীড়িত, লাঞ্ছিত এবং অবহেলিত। সুতরাং যদি সংবিধান থেকে যদি রিজার্ভেশন তুলে দেওয়া হয় বা সংবিধান যদি বদলে ফেলা হয়, তাদেরকে যে স্পেশালি কিছু সুবিধা দেওয়া হচ্ছে সেটা যদি পুরোপুরি সরিয়ে দেওয়া হয়, তখন তারা পুরোপুরি হারিয়ে ফেলবে ব্যাপারটা। মানে এরকম একটা আশঙ্কা ছিল তপশিলীদের তরফে ওই সিটটাতে, হতে পারে। আচ্ছা, কারণ যেহেতু এই ভোটটা ওনারা পাননি, তো এইটা ওখানে হতে পারে যে এই ঘটনাটা ঘটেছে। এবং সেই কারণে যদি আমরা দেখি যে মুসলিম ভোট যে 16.3% এবং তপশিলি জাতির ভোট, এই দুটো ভোট মিলে কিন্তু প্রায় 40% ভোট। আচ্ছা, এই পুরো ভোটটা যদি লালু সিং এর বিপক্ষে পড়ে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে তার একা জেতা খুব একটা সহজ ব্যাপার নয়, এবং খুব সম্ভবত সেটাই হয়েছে। কিন্তু আমি এই জায়গাটা একটু কাউন্টার করছি যে তপশিলি ভোটের কথা বলছো তুমি, এই মানে বিজেপি যদি মানে বিজেপির ওভারঅল মানে পলিটিক্যাল ন্যারেটিভ যদি এটা হয় যে তপশিলির বিরুদ্ধে তারা যাবে, তারা উচ্চবর্ণের নেতাদেরকে প্রাধান্য দেবে বা উচ্চবর্ণের জন্য সংবিধান নতুন করে লিখবে, তাহলে একজন আদিবাসী মহিলাকে তো তারা রাষ্ট্রপতি করেছে, প্লাস সন্দেশখালীর মতো সিট, যে সিটটা মানে কনফিডেন্স ছিল বিজেপি জিতবেই, এবং যেই আন্দোলনটাকে নিয়ে আজকের দিনে বিজেপি এই রাজ্যেও ঝাঁপিয়েছে, সেখানেও কিন্তু তপশিলি মুখ করে দাঁড় করিয়েছে বলে। হ্যাঁ, না, বিজেপি কিন্তু এটা কখনোই বলেনি যে আমরা সংবিধান বদলে দিয়ে উচ্চবর্ণের ক্ষমতা আনবো, তপশিলীদের ক্ষমতা বাদ দিয়ে দেবো। বিজেপি কিন্তু সরাসরি বিভিন্ন সময় মুসলিমদের অ্যাটাক করেছে। আমরা দেখেছি নরেন্দ্র মোদী নিজে রাজস্থানের মুসলিমদের ডিরেক্ট অ্যাটাক করেছে, তপশিলি জাতিদের জন্য সরাসরি কিছু বলেননি। এবং এই যে রেখা পাত্রকে দাঁড় করানো বা রাষ্ট্রপতি, এরকম এই ঘটনাগুলো নিয়ে বিরোধীরা প্রায়ই তারা বলেছে যে এটা স্টান্ট, এটা লোক দেখানো কিছু একটা। কিন্তু এইটাতে আমি যাচ্ছি না, আমি এটা বলছি না যে বিজেপি পুরোপুরি তপশিলি জাতির বিরুদ্ধে গিয়ে তাদের যে প্রচার এটা করেছে। আমি বলছি এটা সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু সংবিধান বদলে দেওয়ার কথা বলা হচ্ছে এবং আমরা সবাই এটা জানি, মানে সংবিধান বদলে দিলে এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের যে স্পেশাল সুবিধাগুলো পাওয়া যায় ভারত সরকারের থেকে, রিজার্ভেশন নিয়ে অনেকেরই অনেক সমস্যা আছে, এবং যেটা বাংলাদেশে বোঝানো সম্ভব না। আমাদের মনে হয় যে রিজার্ভেশনের কোনো প্রয়োজন নেই, এখানে তো আলটিমেটলি সবাই সমান অধিকার। কিন্তু এই ইউপি, বিহার, এরকম ধরনের বিভিন্ন জায়গা, হরিয়ানা, এরকম জায়গায় কিন্তু এখনো এই বর্ণ বিদ্বেষ বিপুলভাবে রয়েছে, এবং সেই সমস্ত মানুষের কাছে কিন্তু সংবিধান একমাত্র তাদের অস্ত্র, তাদের অধিকারের অস্ত্র। শুধু সেটা যদি বদলে ফেলা হয়, এবার তারা কিন্তু বলছে যে সংবিধান বদলে ঠিক কোন জায়গাটা বদলে দেওয়া হবে। আমি আরেকবার বুঝাতে পারছি, তুমি অযোধ্যা গিয়েছিলে, তোমার কি ডিসক্রিমিনেশনের কিছু মনে হয়েছে দেখে, মানে অযোধ্যায় কভার করতে গিয়ে? আমরা যখন যেই সময়টা অযোধ্যা গেছিলাম, পুরোটা একটা চারিদিকে ভীষণ প্রচুর মানুষজন, হ্যানা ত্যানা। ডিসক্রিমিনেশন আমার মনে হচ্ছে এইভাবে মনে হয়েছে, যারা অযোধ্যার মুসলিমরা রয়েছেন, আমার মনে হচ্ছে তারা কোথাও কি কোণঠাসা হয়ে গেছে, তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, ভীত, এবং তাদের যদি কোনো সমস্যা থেকেও থাকে তারা পুরোটা হাসি মুখে মানিয়ে নিচ্ছেন, কারণ জানেন তাদের কোনো অপশন নেই। এবং যেহেতু সুপ্রিম কোর্টের রায় চলে এসেছে, কিন্তু সুপ্রিম কোর্ট এটা আদেশ দিয়েছে, এবং কেন্দ্রে এত ক্ষমতা নিজেই সরকার রয়েছে, তারা এটার পেছনে মানে তাদের এটা এজেন্ডা ছিল 1990 থেকে, এবং তারা ফাইনালি সেটা করছেন, এবং সেটা যেটা করছেন সেটা লার্জার দ্যান লাইফ একটা ইমেজ তৈরি করে করা হচ্ছে। দেশ বিদেশ থেকে মিডিয়া আসছে, টুরিস্টরা আসছে, ফলত তারা যদি কিছু বলেও থাকেন, তাদের কথা শোনার সেখানে কেউ নেই, এবং তারা বললে তাদের যে প্রাণের সংশয় হবে না, বা তাদের কথাটা অ্যাটলিস্ট কারোর কাছে গিয়ে পৌঁছবেও, সেটা তারা জানেন যে সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ, ফলত তারা ব্যাপারটা মেনে নিয়েছেন।
এবার আমি তোমাকে যেটা বলছিলাম যে বিভিন্নভাবে এটাকে আমরা ভাগ করতে পারি। আমি এটা পলিটিক্যাল একটা কারণ বললাম যে কেন ঠিক কিভাবে রাজনৈতিক যদি বিশ্লেষণ করি তাহলে কিভাবে এই ভোট পার্সেন্টেজটা কমে যেতে পারে। আমরা লাল্লু প্রসাদ কিন্তু খুব বেশি সিটে বেশি লাল্লু সিং কিন্তু খুব বেশি ভোটে হারেননি, তিনি কিন্তু 54,000 সামথিং ভোটে হেরেছেন। এবার যদি এই তপশিলি জাতির ভোট এবং মুসলিম ভোট যেটা প্রায় 40% কাছাকাছি আমরা ধরে নিই, 40% কাছাকাছি যদি আমরা ধরে নিই যে এটা পুরোটাই আবদিস প্রসাদের কাছে গেছে, তাহলে লাল্লু সিং এর জেতার কথা, কারণ 60% ভোট তার কাছে থাকছে। এবার ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র জাতি, ধর্ম, বর্ণ এটা বিদ্বেষে তো শুধুমাত্র ভোটটা হয় না, সবাই দেয় না। অযোধ্যাবাসী যারা রয়েছে, যে আমরা গ্রাউন্ড রিপোর্টগুলো তুমি দেখেছো, আমিও দেখেছি, যে যারা ওখানে কাজ করছেন বা ওখানকার যারা সাধারণ মানুষ, আমরা তাদের সাথে কথা বলেছি, সেখানে যেটা আমরা জানতে পেরেছি যে সাধারণ মানুষ কিন্তু এই ব্যাপারটাতে খুব একটা খুশি, মানে তারা রাম মন্দির নিয়ে খুশি, কিন্তু রাম মন্দিরকে যেভাবে একটা পণ্য তৈরি করা হচ্ছে বা তার যেভাবে বিক্রির জায়গা তৈরি করা হচ্ছে সেটা নাকি তারা মোটেই খুশি নন। কারণ এটা তাদের যে দৈনিক জীবনযাত্রা সেটা ব্যাহত হচ্ছে। মানে তুমি যদি দেখো যে সমস্ত তীর্থক্ষেত্র আমাদের দেশে রয়েছে, ধরো কেদারনাথ, বদ্রীনাথ বা বারাণসী বা এরকম বিভিন্ন তীর্থক্ষেত্র, এগুলো কিন্তু বহু পুরনো তীর্থক্ষেত্র এবং এখানকার মানুষ এটাতেই অভ্যস্ত যে এখানে মানুষ তীর্থ করতে আসবেন, তারা এই ব্যবসা এবং সেখানে ব্যবসা হয় হেন তেন সমস্ত তারা অভ্যস্ত এবং তাদের সেটাই করে খাওয়ার জায়গা, তারা কিন্তু ওটার উপর ডিপেন্ডেন্ট, ওইটার উপর। কিন্তু অযোধ্যাকে তুমি যদি দেখো, অযোধ্যা সেভাবে কোনোদিনই দেশের কাছে তীর্থক্ষেত্র ছিল না। সেখানে মন্দির ছিল, মানুষ পুজো করতে যেত, সেটা লোকাল লেভেলে বা আশেপাশে কোনো জেলার থেকে লোকজন আসতো, পুরো দেশের লোক। অযোধ্যাটা ছিল কাইন্ড অফ সাইট সিইং। হ্যাঁ, সবাই যেত তাও না, কেউ যেত, যারা ওখানকার কিছু লোকাল লোকজন যেত পুজো করতো, যেটা আমরা জানতে পেরেছি ওখানে পুজো হতো, নিত্য পুজো হতো, যে মন্দিরটা ছিল, এবং সেখানে আশেপাশে জেলার লোকজন আসতো, হয়তো ফৈজাবাদের লোকজনই আসতো, ফৈজাবাদ যে লোকসভা কনস্টিটিউয়েন্সি। কিন্তু সেটা যে এত বড় মাপের একটা তীর্থক্ষেত্র হয়ে যাবে সেটা কিন্তু কখনো ছিল না। এটা হঠাৎ করে হওয়ার ফলে কি হয়েছে, ওখানকার মানুষদের যখন আমরা জিজ্ঞেস করেছি যে আপনারা কি রাম মন্দিরে খুশি, তারা বলছে হ্যাঁ খুশি, কেন খুশি হবার, একটা মন্দির হচ্ছে খুশি। যখন আমরা জিজ্ঞেস করছি যে এই যে পুরো তামঝামটা হচ্ছে এটাতে আপনারা খুশি, তখন কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে না, তার কারণ তারা এই হঠাৎ করে এত কি বলবো মানে বদলে যাওয়া এবং সেটাকে তারা কিন্তু মেনে নিতে পারেনি। তাদের জনজীবন ব্যাহত হচ্ছে, তাদের পার্সোনাল স্পেস কমে যাচ্ছে এবং মানে ধরো এত মিডিয়া, এত টুরিস্ট, তাদের যে নিত্যদিনের যে কাজবাজ সেটা বিঘ্নিত হচ্ছে, এটা এক। সেকেন্ড হচ্ছে এই যে লম্বা রামপথ তৈরি করা হয়েছিল 22 কিলোমিটার বা 24 কিলোমিটারে, যেখানে আমরা দেখেছিলাম সেই রামপথের দুধারে ফোর লেনের রাস্তা এবং দুধারে গেরুয়া রঙের বিভিন্ন বাড়িঘর। সেই রামপথ তৈরি করতে গিয়ে যেটা হয়েছিল, প্রায় 8,000-এর বেশি ঘর ভাঙা হয়েছে, না প্রায় 2,500 দোকান ভাঙা হয়েছে, প্রায় 800-র বেশি ঘর ভাঙা হয়েছে, বেশ কিছু মন্দির ভাঙা হয়েছে, বেশ কিছু মসজিদ ভাঙা হয়েছে এবং কবরস্থান, 6টা মতো কবরস্থান সেখান থেকে সরানো হয়েছে বা ভাঙা হয়েছে এবং মসজিদ মন্দিরের সংখ্যা বেশ অনেকটাই এবং প্রায় 30টা মতো খুব সম্ভবত মন্দির এবং এরকম 9টা বা এরকম কিছু একটা মন্দির তৈরি করতে গিয়ে প্রায় 100টা মন্দির মসজিদ ভাঙা হয়েছে, পাশাপাশি মানুষের 50টা তো ভাঙাই হয়েছে। এবং যে মন্দিরগুলো ভাঙা হয়েছে সেখানে কিন্তু রামের বিভিন্ন মন্দির ছিল, মানে আমরা যেটা দেখেছিলাম রাম জানকীর মন্দির, দশরথ মহল, আরো এরকম বিভিন্ন মানে রাম রিলেটেড বিভিন্ন যে সমস্ত ক্যারেক্টার আমরা দেখি, তার রামায়ণ যে সমস্ত ক্যারেক্টার আমরা দেখতে পাই, রাম খাজানা বলে একটা মন্দির ছিল, এরকম বিভিন্ন মন্দির কিন্তু সেখানে ছিল যেগুলো সবটাই রামের এবং সেগুলো কিন্তু ভাঙা হয়েছে এবং মসজিদ তো ভাঙা হয়েছে, সেটা নিয়ে মানুষের একটা ক্ষোভ ছিল। এবার এই দুধারের রাস্তায় যে সমস্ত বাড়ি পড়ছে রাস্তাটা করার জন্য, সেই বাড়ি যখন ভাঙা হয়েছে এমনটা কিন্তু নয় যে সেখানকার মানুষের সাথে কথা বলে তাদের পারমিশন নিয়ে ব্যাপারটা করা হয়েছে, অনেকেরই অমতে ব্যাপারটা করা হয়েছে, কারণ কারণ ব্যাপারটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে, ব্যাপারটা কোনো আলোচনা করে একটু, যেহেতু এটা ন্যাশনাল লেভেলে কাজ হচ্ছে এবং মোদি ব্যাপারটাকে পুরো নিজের প্রজেক্ট হিসেবে ধরেই নিয়েছিলেন, ফলত সেখানে কিন্তু এটা ঘটেছে এবং এটা ঘটেছে ফাইন ঠিক আছে। এবার যাদের সাথে ঘটেছে তাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে কম্পেনসেশন দেওয়া হয়নি। যে সমস্ত দোকান ভেঙেছে, মানে যে জায়গাটাতে এখন এই মুহূর্তে রাম মন্দির রয়েছে সেই জায়গাটাতে, মানে বেসিক্যালি যেখানে বাবরি মসজিদ ছিল আর কি আগে, তারই পাশে একটি রাম মন্দির ছিল, রাম জন্মভূমি মন্দির যার নাম ছিল, এবং বাবরি মসজিদের ভেতরেই যে চৌহতি তার মধ্যে রাম চাবুত্র বলে একটি জায়গা ছিল যেখানে রামের পুজো করা হতো। এই দুটো জায়গায় যেহেতু নিত্য পুজো হতো, ফলত এই জায়গাটাতে আরো অনেক দোকান ছিল, বিভিন্ন ঠেলা গাড়ি ছিল, স্টল ছিল, বিভিন্ন ভ্যানে মানুষ জিনিসপত্র বিক্রি করতে, মানে গরিব মানুষের করে খাওয়ার একটা জায়গা ছিল। না আমি বলছি যে পরিবারের বাড়িগুলো ভাঙা হলো তারা কি জায়গা পেলো, এটা বলার আগে আমি একটা ইনপুট দিই। আমি রিসেন্ট একটা সামদিশের ইন্টারভিউ দেখলাম। সামদিশ একজন
ছোট স্টলে গাড়ি করে বিক্রি করছিল কিছু একটা খাবার ভদ্রলোক, তিনি ওই রামপথের ধারে। তো তাকে যখন জিজ্ঞাসা করলো যে আপনারা কোথায় থাকতেন কি থাকতেন, উনি বলছেন এইখানেই আমার বাড়ি ছিল, কিন্তু এখানে একটা বিরাট এখন 4 লেনের রাস্তা, এবং তাকে মানে কোনো বাড়িঘর দেওয়া হয়নি, যেটা দেওয়া হয়েছে 6 কিলোমিটার দূরে, যেখানে ওরা ওদের ভাষায় কাচরা পট্টি নাকি বলে, ভাগাড়, যেটা মানে যেখানে মানুষ ময়লা ফেলে তার পাশে একটা ছোট জায়গা। আমার মনে হয় উনি ওই জায়গাটাকে কাচরার সাথে তুলনা করেছেন, মানে ওনার যেখানে বাড়ি ছিল সেই তুলনায় ওনাকে যে জায়গাটা দেওয়া হয়েছে সেটা 6 কিলোমিটার দূরে, তারা চায়নি সেখানে থাকতে। মানে মানুষ এই পুনর্বাসন নিয়ে খুব একটা খুশি নয়, হ্যাঁ, তাদের মনমতো হয়নি। এবং তুমি যদি এটা মানুষের মধ্যে খুব কাজ করে যে আমার এরকম একটা সুন্দর প্রাইম লোকেশনের জায়গা ছিল, আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। এবং যাদের ঘর ওখানে বেঁচে গেল, এমনও হয়েছে ধরো কারোর একটা 5 কামরা 6 কামরা ঘর ছিল, সেটা রাস্তার জন্য ভাঙা পড়েছে এবং 1 কামরা ঘর বেঁচে আছে, সে ওই 1 কামরাতে কি করবে? তাকে তো জায়গাও দেওয়া হচ্ছে না, কারণ তার কিছুটা জায়গা সে পাচ্ছে এবং তাকে শুধু টাকা দেওয়া হচ্ছে, কিন্তু সেই টাকাটা দিয়ে কি তার তো ঘরটা পুরোপুরি চলে গেল। এবং এমন কিছু কিছু লোকের মানে হয় না পারিবারিক বাড়ি, বেশ 3 পুরুষ 4 পুরুষ সেখানে থাকছে, সেই বাড়িতে হঠাৎ করে ভেঙে র্যান্ডামলি সরকার ডিসাইড করে, এবং তাও এত কম সময়ের মধ্যে যে আমি এখানে রাস্তা বানাবো, আর কিছু না রাস্তা বানাবো, তাহলে তো সেটা স্বাভাবিক মানুষের ইম্প্যাক্ট ফেলে। কিন্তু এই যে অনেকগুলো ম্যাটার গেল, প্রথম হচ্ছে জাতপাত গেল, মানে তপশিলি জাতি মুসলিম যে ব্যাপারটা তুমি বললে, তারপরে রাম মন্দির ব্যাপারটা গেল, এই রাম মন্দির সংলগ্ন পুরো গল্পটা গেল, এই ডেটাগুলো পেলাম আমরা। আর কি কি ভোট, মানে ভোটের ক্ষেত্রে আর কি ম্যাজিক কাজ করে যায় সমাজবাদী পার্টিকে জিততে বলে মনে হয়? মানে এই যে ম্যাজিকের, মানে এই যে দুটো ম্যাজিক, এটা তো জাতপাত এবং ধর্ম রিলেটেড, তপশিলি জাতি মুসলিম হলো, কিন্তু মানে এগুলো পুরোটাই ধর্ম এবং মানে মন্দির নিয়ে। আমি বলছি যে মানুষের যে বেসিক দাবি দেওয়া, অবশ্যই রামপথের সাথে আছে বাসস্থানের স্বপ্নটা বা ব্যাপারটা, কিন্তু আমি বলছি খাদ্য, বস্ত্র, বাসস্থান, কৃষকের মূল্য পাওয়া, এইগুলো কি ছিল? অবশ্যই ছিল, কারণ শুধুমাত্র এইটুকুতে তো এত বড় হার হয় না। রাম মন্দির যদি আমি শুধু দেখি, রাম মন্দির তৈরি করার জন্য যে সমস্ত শ্রমিকদের আনা হয়েছিল তারা কেউই কিন্তু ওখানকার লোক নয়, বা ফৈজাবাদেরও লোক নয়, ইউপিরও লোক নয়, ইভেন তাদেরকে গুজরাট থেকে আনা হচ্ছে। এবার গুজরাট থেকে আনা হচ্ছে, তার কোনো বিশেষ কারণ আছে সেটা আমরা জানি না, তবে আমরা কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে গুজরাট থেকে শ্রমিক এনে কাজ করালে কম মজুরি দিতে হয়, ওখানকার লোকাল শ্রমিকদের দিয়ে কাজ করালে সেই মজুরিটা অনেকটা বেশি করতে হয়। এবার সেটা একটা মানুষের ক্ষোভ, যেহেতু তাদের ওখানে মজুরি হচ্ছে, প্রথমত কত টাকা মজুরি দিত ওখানে যারা কাজ করে? পার ডে কত করে 200-250 এরকম কিছু। তো এবং এই 200-250 বা 300-400 যদি ধরি, তার মধ্যে যাতায়াতের ফেয়ারটাও ছিল, মানে যারা একটু দূর থেকে আসেন তাদের খাওয়া দাওয়া যাতায়াত পুরোটা মিলিয়ে। এবং ওখানকার মানুষের দেখো, প্রথমত এমনটা না যে ওখানে প্রচুর চাকরি রয়েছে বা সবাই এমপ্লয়েড, এমনটা কিন্তু নয়। অনেকেই সেখানে পরিযায়ী শ্রমিক, অনেকেই সেখানে দিন মজুরের কাজ করেন, এবং লোকাল কিছু কাজ করার লোকজন রয়েছেন যারা বিভিন্ন রকম রাজমিস্ত্রির কাজ হোক, ঝাড় দেওয়ার কাজ, এখানে বিভিন্ন রকম কাজগুলো করেন, যেগুলো হয়। তারা যখন দেখছেন তাদের জায়গাতে জিনিসপত্র হচ্ছে, তাদের মধ্যে হয়তো কিছু লোকের বাড়ি চলে গেছে, ঘর চলে গেছে, দোকান চলে গেছে, কিন্তু এই কাজগুলো হওয়ার সময় তারা কাজ পাচ্ছেন না, বাইরে থেকে লোক এসে কাজ পাচ্ছে, তখন কিন্তু একটা ক্ষোভ তাদের মধ্যে কাজ করেছে। কারণ সেখানে প্রথমত আনএমপ্লয়মেন্ট রয়েছে, এবং বিভিন্ন রকম যে স্ক্যাম, মানে বিভিন্ন পরীক্ষার পেপার লিক হয়ে যাওয়া, এটা কিন্তু ইউপিতে রয়েছে। এবং রিসেন্টলি যে নিটের যে এক্সামের নিয়ে স্ক্যামের কথা আমরা জানতে পাচ্ছি, এরকম কিন্তু বিভিন্ন স্ক্যাম ইউপিতে ঘটে চলেছে, এবং সেই কারণেই একটা বৃহৎ সংখ্যক ইউথ, মানে যুব সমাজ, তারা কিন্তু আনএমপ্লয়মেন্টে ভুগছে, তাদের কিন্তু চাকরি নেই। এই যে পুরোটা আনএমপ্লয়মেন্ট, এবং এই পরিমাণে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না, বা তারা কাজের সুযোগ পাচ্ছে না, এবং তার থেকে বড় কথা বাইরের লোক কাজের সুযোগ পাচ্ছে, এটা কিন্তু বিজেপির বিপক্ষে কাজ করেছে। এবং এটার বাধ্য যদি আমরা দেখি, মানে এটা তো রুজি রোজগারের কথা হলো, এরপর যেটা আছে শিক্ষা এবং স্বাস্থ্য। শিক্ষার হাল, যেটা আমরা করেছিলাম ভিডিও, আপনারা দেখতে পারবেন, আমাদের চ্যানেলেই রয়েছে, অযোধ্যার যে প্লেলিস্ট রয়েছে তার মধ্যে, সেখানে সাধারণ মানুষের কথা বলে, হ্যাঁ, সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম যে অযোধ্যার যেই জায়গাটাতে রয়েছে, যেই জায়গাটার মধ্যে তার থেকে একটু 10 কিলোমিটার দূরেই যেখানে আমরা কথা বলছি, সেখানে একটা স্কুল রয়েছে, এবং সেই স্কুলটা মানে সেই গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে সেই স্কুলেই পড়ে, ক্লাস 5 অব্দি স্কুলটা রয়েছে, তার সেই স্কুলে মোটে 2জন টিচার, এবং সেই 2জন টিচারই ওখানে সবাইকে পড়াচ্ছে। মানে যত স্টুডেন্ট আছে, মানে 1 থেকে 5 অব্দি সবাই একসাথে ওখানেই পড়ছে, কারণ 2জন টিচার, তারা আলাদা আলাদা করে ক্লাস নেওয়া, তাদের কাছে সুযোগও নেই আলাদা আলাদা করে ক্লাস নেবে, সবাইকে একসাথে পড়া যায়, পাঠশালার মতো একটা ব্যাপার হয়ে গেছে হাই স্কুলে, প্রাইমারি স্কুলে। তো এই শিক্ষার অবস্থা কিন্তু বেহাল, স্বাস্থ্য নিয়ে বা যদি বলি, যারা আপনারা রাম মন্দির গেছেন বা মেন স্ট্রিমে কভার যারা দেখেছেন, আমি জানি না মেন স্ট্রিম দেখিয়েছে কিনা, এই রামপথ যেটা আমি বললাম যে 22 কিলোমিটার না 24 কিলোমিটার রাস্তা রামপথ,
সে রামপথেই একটা জায়গায় রাম হসপিটাল পড়ে, শ্রীরাম হাসপাতাল। সেই শ্রীরাম হাসপাতালে কিন্তু স্বাস্থ্য মানে পরিকাঠামো খুবই খারাপ, কারণ সেই শ্রীরাম হাসপাতালে একজন সার্জন নেই। নর্মাল টুকটাক যেরকম ওষুধ দেওয়ার, সর্দি কাশি হাঁচি জ্বরের ওষুধ দেওয়ার মতো ডাক্তার হয়তো বসে না, সার্জন নেই, এবং সেখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। মানে দাঁড়ালো ব্যাপারটা এরকম যে একজন দুর্দণ্ডপোটা মুখ্যমন্ত্রী, মানে ভারতবর্ষে যতগুলো মুখ্যমন্ত্রী আছে তার মধ্যে যদি প্রথম 2-3 জনের মধ্যে কাউকে রাখা হয়, সেটা যোগী আদিত্যনাথ। মানে রাজনৈতিকভাবে তাকে বিরাট সিকিউরিটি দিয়ে রাখতে হয়, কারণ তার উপর সবসময় টেররিস্টদের নাকি রেড অ্যালার্ট থাকে। তো সেই রকম মুখ্যমন্ত্রী প্রায় 2 বার জিতেছেন, মানে এত ক্ষমতা, সেন্ট্রাল গভর্নমেন্ট তার কাছে দাঁড়িয়ে আছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, এই 2-3 জনের পরেই যার নাম আসে, সেই মুখ্যমন্ত্রী, যার রাজ্যটা অ্যাকচুয়ালি মডেল রাজ্য হওয়া উচিত, সেই রাজ্যে আমি কি পেলাম? আমি হাসপাতালে সার্জন পেলাম না, স্কুলে টিচার পেলাম না, আর চাকরি পেলাম না, আর 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 বাকি কাজের সুযোগ পেলাম না। বিভিন্ন মানুষের যে দাবি দেওয়া ছিল, এবং যে জায়গাটাকে, যে কেন্দ্রটাকে ঘিরে গোটা দেশে রাজনীতি হচ্ছে, গোটা পৃথিবীতে রাজনীতি হচ্ছে, মানে শ্রীরাম, মানে রাম মন্দির উদ্বোধন হয়েছিল, আমেরিকাতে বিজেপির ফ্ল্যাগ উঠছে, রামের ছবি টবি আসছে, মানে সর্বত্র, মানে সোশ্যাল মিডিয়া, টেলিভিশন খোলা যাচ্ছে না, পাড়ায় পাড়ায় রামের পতাকা, বাইক মিছিল, জয় শ্রীরাম চিৎকার সারা রাত সারা দিন ধরে। মানে এটা দেখেছি আমরা। এটা যতটা এই রামকে নিয়ে এই মাতামাতিটা বোধহয় অযোধ্যা থেকে শুরু হয়েছিল, কিন্তু অযোধ্যার বাইরে বেশি হয়েছে এইবার। এবং আরেকটা কথা যেটা আমার মনে হয়, এই যে ধর্ম নিয়ে বিভেদ, আমরা ওখানে মানুষের সাথে কথা বলে যেটা দেখেছি, ওরা কিন্তু একে অপরের প্রতি এরকম মনোভাব তাদের নেই, মানে হিন্দু মুসলিমে এই বিভেদটা কিন্তু নেই, তারা কিন্তু একসাথে থাকতে চায়। এবং অযোধ্যা কিন্তু দাঙ্গাটা দেখেছে, কারণ সেখানে দাঙ্গাটা হয়েছে, যেই রাস্তা দিয়ে রাম পথ তৈরি হয়েছে সেই রাস্তাতেই প্রচুর মানুষ মারা গেছেন, গুলি খেয়েছেন, হত্যা করা হয়েছে, এবং সেখান থেকে দাঙ্গা শুরু হয়েছে। অযোধ্যার মানুষ কিন্তু দাঙ্গার চান না, ফলত এই যে ভেদাভেদের যে রাজনীতি, সেটা কিন্তু অযোধ্যার মানুষ চাননি। এইটা ভোটের জন্য এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছিল, মানুষের উপর সরকার চাপিয়ে দিয়েছিল, তোমরা এটা চাও বা তোমরা এটা মানো। এবং আমরা অবদেশ সিং এর একটি ইন্টারভিউ নিয়েছিলাম। অবদেশ সিং মানে ওই যিনি দাঁড়িয়েছেন তিনি নয়, এটা হচ্ছে পণ্ডিত লাল দাস মাহান্তের যে পুত্র, তিনি অবদেশ দাস সিং বললাম, সরি, অবদেশ দাসের, তার ইন্টারভিউ আমরা নিয়েছি। লাল দাস মাহান্ত ছিলেন যে পুরনো যে রাম মন্দির ছিল, যেটা একদম বাবরি মসজিদের পাশেই ছিল, সেই রাম মন্দিরের পূজারী, এবং তারা বংশ পরম্পরায় সেই মন্দিরে পুজো করতেন। এবং সেই লাল দাস মাহান্ত মানে মেন পুরোহিত আর কি, তিনি হাইকোর্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া পুরোহিত। তিনি কিন্তু একটি ইন্টারভিউ দিয়েছিলেন যখন এই পুরো ঘটনাটা ঘটছে 1992। আমি বলে রাখি, রামকে নাম বলে একটা ডকুমেন্টারি ফিল্ম আছে, আপনি ইউটিউব চ্যানেলে গেলে, কুনাল কামরার ইউটিউব চ্যানেলে এটা আপলোডেড আছে, আপনারা যে কেউ চেক করতে পারেন, বা ইউটিউবে সার্চ করলে রামকে নাম, সেখানে ওই যে পুরোহিত, যেটা হাইকোর্ট অ্যাপয়েন্ট করা যে পুরোহিত ছিলেন, তার ইন্টারভিউটা সেখানে পাবেন আপনি, লাল দাস মাহান্তে, যাকে পরে হত্যা করা হয়। ও সেটা, এবং সেই ইন্টারভিউটা দেখলে আপনারা দেখতে পাবেন তিনি সরাসরি বলছেন যে যারা এই রাম মন্দির ইস্যুটা তৈরি করেছে পুরোটাই পলিটিক্যাল, আমাদের এখানে কোনো সমস্যা নেই। পাশে বাবরি মসজিদ আছে, সেখানে মুসলিমরা নামাজ পড়ে, তার এই পাশে রাম মন্দির আছে, হিন্দুরা পুজো করে, বাবরি মসজিদের বাইরে একটা জায়গা আছে রামচবুতরা বলে, সেখানেও পুজো হয়, নিত্য পুজো হয়, কোনো সমস্যা নেই। এবং যারা এইটাকে নিয়ে ধর্মীয়করণ করছেন, রাজনীতিকরণ করছেন, তাদের মধ্যে মানে বিশ্ব হিন্দু পরিষদকে তিনি টার্গেট করে বলেছিলেন যে বিশ্ব হিন্দু পরিষদ থেকে এখন অব্দি একজনও রামের পুজো করার জন্য একটা মালা নিয়েও মন্দিরে আসেনি, পুরোটাই শুধুমাত্র রাজনীতিকরণের জন্য। এবং স্বাভাবিকভাবে এই ইন্টারভিউ দেওয়ার পরে তার 1 বছরের মধ্যে তাকে গুলি করে মেরে ফেলা হয়, তাকে হত্যা করা হয় বেসিক্যালি। এবং তার ছেলেও খুব এখনো ভীত, মানে গেলে বোঝা যায় গোটা পরিবারটা একটু ভয়ে ভয়ে আছে। এবং এই যে নতুন রাম মন্দির তৈরি করা হচ্ছে, এবার একটু আসি যে আফটার এফেক্টটা কি পড়লো রাম মন্দির তৈরি করা। এই যে নতুন রাম মন্দির তৈরি করা হচ্ছে, এই নতুন রাম মন্দির তৈরি করার জন্য যারা আর কি পারিবারিকভাবে এই রাম মন্দিরে পূজারী ছিলেন, তাদেরকে কিন্তু ইনভাইট করা হয়নি। মানে অবদেশ দাসকে যখন আমরা জিজ্ঞেস করলাম আপনাকে কি, মানে প্রথমত আমরা ওনাকে খুঁজেই পাচ্ছিলাম না, মানে কেউ আর কি বলতে চাইছে না, কেউ আর কি জানি না কোথায় হারিয়ে গেছেন আর কি। তো অনেক কষ্ট থেকে খুঁজে পাওয়া গেছে, অনেকে জেনেও বলতে চাইছেন না, কিছুটা ভয় কাজ করছিল হয়তো মানুষের মধ্যে। তখন তাকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনাকে কি ইনভিটেশন দেওয়া হয়েছে, তখন তিনি বললেন যে না, জানানো হয়নি। অর্থাৎ যারা ছিল অ্যাসোসিয়েটেড পুরনো লোক, মানে আগে রাম মন্দিরটাকে তো রাম মন্দির স্বীকার করতে হবে, সেটা তো রাম মন্দির ছিল না এমনটা নয়, তো তার সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড ছিলেন তাদেরকে পুরোপুরি সরিয়ে দেওয়া হলো। ইভেন শুধুমাত্র সাধারণ মানুষ নয়, সেই রাম মন্দির যদি আমরা ধরে নিই, এটাকে যদি একটা আন্দোলন মুভমেন্ট হিসেবে ধরি আমরা, খারাপ ভালো ঠিক ভুল পরের ব্যাপার, তাহলে সেখানে লালকৃষ্ণ আদবানির ভূমিকা সব থেকে বেশি।
ঠিক, রথযাত্রা করেছিলেন তিনি গোটা দেশব্যাপী, সোমনাথ থেকে পুরো, এবং তার প্রভাব এবং তারই শেষ গিয়ে আমরা দেখতে পাই পুরো ঘটনাটা ঘটে, এবং তাকেও কিন্তু এখানে আমন্ত্রিত করা হয়নি। ইভেন আমন্ত্রণ পায় রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, হ্যাঁ মানে বলিউডের তারকারা, সিনেমা ক্রিকেটের জগতে তারকারা, এবং আরো বিভিন্ন রকম ইভেন রাহুল গান্ধী, সবচেয়ে বড় কথা রাহুল গান্ধীকেও ইনভাইট করা, যদিও কংগ্রেস যায়নি, ইনভিটেশনটা পেয়েছিল, কিন্তু লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী এরা কেউ পায়নি। এবং অর্থাৎ এই যে না পাওয়া থেকে বিজেপির অন্দরে একটা ক্ষোভ ছিল, এই যে মোদি ডমিনেটেড রাম মন্দির, মোদির তৈরি করা একটা রাম রাজ্য। আসলে তো আন্দোলনটা আরএসএস ভিএইচপি এরা করেছিল, যারা আসলে আন্দোলনটা করেছিল তারা যে ব্রাত্য হয়ে গেল, এরা কি তলায় তলায় আর বিজেপির সাথে গেল না, বা নরেন্দ্র মোদীর রাম রাজ্যে থাকতে চাইলো না, তারা কি সমাজবাদী পার্টিকে সাপোর্ট করে দিল? হ্যাঁ, তুমি এইটা হচ্ছে একটু রিসার্চের, এটা একটু গ্রাউন্ড রিপোর্ট করতে হবে, যেটা আমাদেরকে আবার গিয়ে তাহলে অযোধ্যাতে এটা নিয়ে কথা বলতে হয় মানুষের সাথে। এটা হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ মোদী এরকম একটা নিজের ফিগার তৈরি করে দিয়েছিলেন। এবার আমি আসি যে ভোট কিভাবে ব্যাপারটা ঘটলো, মানে মোদীর এখানে ভূমিকাটা কি, এবং তিনি কেন ফেল করলেন, মোদী ম্যাজিক কেন এখানে ফেল করলো। আর যারা আপনারা দেখেছেন মেইনস্ট্রিম মিডিয়া কভারে বা আমাদেরও বিভিন্ন কভারে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় পোস্টার, বিভিন্ন জায়গায়, এবং সেখানে দেখা যাচ্ছে যে নামের থেকেও বড় পোস্টার মোদীর ছবি। এবার কোথাও গিয়ে ওখানকার মানুষ সত্যি রাম ভক্ত, তারা তো রামকে দেবতা হিসেবে মানে, তাদের কাছে এটা একটা খারাপ মেসেজ হতে পারে যে যেখানে মানে। এবং এই রিসেন্টলি যদি আমরা দেখি মোদী ধ্যান করছেন, তার আগে তিনি বলছেন যে আমি বায়োলজিক্যাল নই, এবং আমার জন্ম আমার মা, আমি এতদিন ভাবতাম মা দিয়েছে, কিন্তু আলটিমেটলি আমার এখন মনে হয় মা মারা যাওয়ার পরে যে মা আমাকে আমার জন্ম দেয়নি, আমাকে ঈশ্বর পাঠিয়েছেন। এবং আপনারা যদি ওই রাম মন্দির উদ্বোধনের দিনের বিভিন্ন ফুটেজও দেখেন, তাহলে দেখতে পাবেন যে একটা গ্র্যান্ড একটা জিনিস, মানে মোদী রাম রাজ্য বা মোদী রাম, বা এটা মোদীরই রাজ্য ইজ ইকুয়ালস টু রাম রাজ্য, এই যে ইমেজ তৈরি করার চেষ্টা এবং লার্জার দেন লাইফ মোদীকে দেখানোর চেষ্টা, এবং পুরোটাই মিডিয়ার দ্বারা যেটা করা হচ্ছিল, মেইনস্ট্রিম মিডিয়ার দ্বারা, সেটা সাধারণ মানুষ কোথাও গিয়ে হয়তো তাদের যে ধর্মানুভূতি, তাদের যে বিশ্বাস, সেটাকে আঘাত করতে পারে। কারণ স্বাভাবিকভাবে মানে এরকম দেখানো হচ্ছে যে মোদী রামকে নিয়ে এসেছেন, যদি ঈশ্বর সত্যি থেকে থাকেন তাহলে কোনো মানুষ তাকে কিন্তু আনতে পারেন, বা সেটা প্রধানমন্ত্রীর তো কাজ নয়। এবং এই যে পুরো ইমেজটা মোদী নিজের জন্য তৈরি করেছিলেন, সেটা কোথাও গিয়ে বুমেরাং হয়েছে তার ক্ষেত্রে। কিন্তু তুমি যা এতক্ষণ ধরে বললে পুরোটাই বিজেপির মাইনাস পয়েন্ট বা মোদীর মাইনাস পয়েন্টের দাঁড়িয়ে তুমি বললে। বিরোধীদের তো কিছু প্লাস পয়েন্ট ছিল, ধরে নিচ্ছি অখিলেশ যাদবকে উত্তরপ্রদেশে একটা বিরাট সংখ্যক মানুষ নেতাজি বলে, আবার রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছে, এবং উত্তরপ্রদেশে বেশ অনেকদিন পর লোকসভায় একটা জোট হয়েছে। এই যে অযোধ্যা, সেখানে তো ডেফিনেটলি কংগ্রেসের একটা শতাংশ ভোট ছিল, 5, 10, 15 যা হোক কিছু ছিল। প্লাস রাহুল গান্ধীকে নেতা হিসেবে দেখছে একটা শ্রেণীর মানুষ, অলরেডি বলতে শুরু হয়েছে যে এবার তাহলে ভারতবর্ষ নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে, তার পাপ্পু নামটা ঘুচে যাচ্ছে, ভারত জোড়ো যাত্রা। এই জোট, ইন্ডিয়া জোট, অখিলেশের নেতা হওয়া বা সমাজবাদী পার্টির সংগঠন সেখানে, এইটা কতটা ডমিনেট করেছে অযোধ্যাকে জেতার ক্ষেত্রে বা ফৈজাবাদে জেতার ক্ষেত্রে? দেখো, বিজেপির যে নেগেটিভ পয়েন্ট, এটা তো মানতে হবে যে অযোধ্যাতে আগেরবার বিজেপি একক সংগঠন জিতেছিল, অযোধ্যাতে না, মানে পুরো ইউপিতে। ফলত বিজেপির সেখানে ভোট ছিল, সম্ভবত বিরোধীরা 2 না 3টে সিট পেয়েছে, বাকি পুরোটাই সেখানে কিন্তু বিজেপির একটা খুব ভালো ভোট ছিল। এই যে আমি নেগেটিভ পয়েন্টগুলো বলছি, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপের একটা ঘটনা এসেছিল, যে রাম মন্দিরের ট্রাস্ট যেটা আছে, তারা ওই রাম মন্দির সংলগ্ন বিভিন্ন যে জমি জায়গা আছে সেটাকে বিক্রি করে দিচ্ছে, এবং সেই জমি যাদেরকে বিক্রি করে, মানে বিজেপি ঘনিষ্ঠ বিভিন্ন বিজনেসম্যানকে বিক্রি করা হচ্ছে, এবং তারা তারপর সেটাকে চড়া দামে আবার বিক্রি করছে। পুরোটাই ব্যবসা কেন্দ্রিক যে ব্যাপারটা, হোটেল হচ্ছে, এবং দামি হোটেল হচ্ছে, বিভিন্ন জায়গায় জিনিসপত্র হচ্ছে, এবং এই যে পুরো অযোধ্যার চেহারাটাকে পাল্টে দেবে, সেটা একটা ব্যাপার। এবার আমি কেন বিজেপির নেগেটিভ পয়েন্টগুলো বলছি, মানে আমার এটা মনে হয় যে বিজেপির নেগেটিভ পয়েন্টগুলো থেকে মানুষ বিরক্ত হয়ে, এই যে কাজ পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, স্বাস্থ্যের সুযোগ পাচ্ছে না, নিজেদের জমি জায়গা হারাতে হচ্ছে, কর্মসংস্থান হারাতে হচ্ছে, এবং তারপর একটা বাড়তি ঝামেলা মাথার উপর চেপে বসেছে, সারাক্ষণ টুরিস্ট আসছে, মিডিয়া আসছে, মুখের সামনে সারাক্ষণ কি ওটাকে বন্ধু বাড়িঘর চলে যাচ্ছে, এই পুরোটা থেকে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে বা বিরক্ত হয়ে বা মুখ সরিয়ে নিয়ে তারা কিন্তু সমাজবাদী পার্টির দিকে তাকিয়েছে, এবং তার কারণ তাদের কোনো অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, এবং তার কারণ এটাও ঠিক যে তারা তাকিয়েছে, তার কারণ তাদের মনে হচ্ছে যে সমাজবাদী পার্টি বা রাহুল গান্ধী কোথাও গিয়ে যোগ্য এই লড়াইটা লড়ার জন্য। এবং আমি যেটা প্রথমেই বললাম যে রাহুল গান্ধী কিন্তু হাতে সংবিধান নিয়ে তিনি বলেছিলেন যে আমরা সংবিধান বাঁচানোর লড়াইতে নেমেছি, এবং সেটাকে আমার মনে হয় কোথাও গিয়ে এফেক্ট করেছে, এবং ভারত জোড়ো যাত্রা যেটা তিনি করেছেন সেটাও কোথাও গিয়ে এফেক্ট করেছে। কারণ যেখানে মোদী নিজেকে বলছেন যে আমি
ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বর আমাকে পাঠিয়েছে, মানে একটা মানে সাধারণ মানুষ থেকে নিজেকে ডিটাচ করে অনেকটা উপরে তুলে দিচ্ছেন। সেখানে রাহুল গান্ধী মাঠে নেমে মানুষের সাথে মিশে যাচ্ছেন, এবং আমরা যেটা রাহুল গান্ধীকে দেখতাম যে তার একটা গান্ধী পরিবার একটা এলিটিস্ট, তিনি রাজনীতির পার্ট টাইম করেন, তিনি ঘুরতে যান, তিনি সবসময় মাঠে মধ্যে নামেনই না, তিনি মানুষের সঙ্গে তার সংযোগই নেই। এই পুরো ব্যারিয়ারটাকে কিন্তু তিনি ভেঙে দিচ্ছেন ভারত জোড়ো যাত্রার মাধ্যমে, এবং তিনি একদম মানুষের সাথে মিশে গিয়ে মানুষের সঙ্গে একসাথে হাঁটছেন, তার সাথে প্রচুর সাধারণ মানুষ পা মেলাচ্ছেন একসাথে, এবং সবাই যে কংগ্রেসের লোক তাও কিন্তু নয়, সাধারণ মানুষ পা মেলাচ্ছেন, তারা এই ব্যাপারটাকে এনজয় করছেন, এবং সেটা কোথাও গিয়ে তার বিশ্বাসযোগ্যতা সেটা মানুষের মধ্যে তৈরি করতে পেরেছে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং চেষ্টা করলাম বুঝতে যে কিভাবে অযোধ্যার মতো সিটে, ফাইজাবাদ সিটে, অযোধ্যা আমি বলা ভুল করছি, কিভাবে সমাজবাদী পার্টি জিতে গেল, বিজেপি হেরে গেল। আমাদের নজর থাকবে আরো সামনের দিকে, আমরা রাজনীতির কচকচানি নিয়ে আলোচনা করতে থাকবো। ভারত বাঁচবে, ভারতের সংবিধান বাঁচবে, আর সংবিধান বাঁচলেই শাসক এবং বিরোধী বাঁচবে। আমি ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্লেটো একবার বলেছিল যে হয়তো তোমার সাথে আমার মতের মিল নাও হতে পারে, কিন্তু তুমি যাতে তোমার কথাটা শেষ মুহূর্ত পর্যন্ত বলতে পারো, আমি তার চেষ্টা করে যাব সেই শেষ মুহূর্ত পর্যন্ত। তো আমার মনে হয় ভারতের সংবিধান, এই দেশটা এই স্ট্রাকচারেই দাঁড়িয়ে আছে, এই দেশটা এভাবেই দাঁড়িয়ে থাকবে, দেশ বাঁচবে, সংবিধান বাঁচবে। আপনারা দেখতে থাকুন ভালো থাকবে।